স্যার ওর দিকে তাকিয়েই বলেছে, আপনি এত কুলাঙ্গার কেন? আপনার স্ত্রী আপনাকে জীবন দিয়েছে, নতুন করে একটা কিডনি ডোনেট করেছে, তারপর আপনি তার গায়ে হাত তুলেছেন, আপনি এত কুলাঙ্গার কেন? আমার হাজবেন্ডকে স্যার সামনে বসিয়ে বললো, তোমাকে যদি প্রথম জন্ম তোমার মা দিয়ে থাকে, তাহলে তোমাকে দ্বিতীয় জন্মই টুনি দিয়েছে। টুনির সাথে কখনো খারাপ ব্যবহার করো না। ও শ্যামলীতে আসতো মেডিসিন কিনতে, এসে ওই মহিলার সাথে আগে থাকতো, দেখা করতো, খাওয়া দাওয়া করতো, সময় কাটাতো, তারপরে ও মেডিসিন নিয়ে বাসায় যেত। আমার হাজবেন্ডকে না আমি আসলে আমার নিঃশ্বাস ভাবতাম, জানেন, নিঃশ্বাস ভেবে আমার মোবাইলে ওর নামটা না তারেক অক্সিজেন আমার এই নামে সেভ করা। এই দুনিয়াতে নিজেকে সবার আগে ভালোবাসতে হয়, তারপরে অন্য কাউকে। আমি শিওর খবরটা অনেকেই দেখছেন, আমি শিওর, কারণ এটা এমন একটা উইয়ার্ড খবর যেটা চোখের সামনে পড়লে চোখ এড়ানোর কোনো উপায় নাই। তো আমরা যেটা শুনলাম শুরুতে, যেমন যে এই ভদ্রমহিলা ওনার হাজব্যান্ডকে হচ্ছে কিডনি ডোনেট করলেন, করার পর সেই ভদ্রলোক সুস্থ হবার পর ভদ্রমহিলার গায়ে হাত তোলা শুরু করলো, মারধর করা শুরু করলো, পরকীয়া প্রেম করা শুরু করলো। আমরা যে বলে যে বেঈমানের একটা ইমান আছে, এই ভদ্রলোকের সেটাও নাই। এই ভদ্রলোক একটা খারাপ একটা মানুষ, or is he? আমি আজকে ফেসবুকে একটা স্ট্যাটাস দিছি এই বিষয়টাকে নিয়ে, একটু হাস্যরস করে মনে হইতে পারে, বাট পেয়ার উইথ মি, আমরা এটা ডাইভ করবো ডিপে। যে স্ত্রীকে বললাম কিডনি কুডনি কিছুই দাওনি, তারপরও ছেড়ে যায়নি, কোনোদিন একটা ধন্যবাদও শুনলাম না। হ্যাঁ, বিষয়টা শুনে হাস্যকর মনে হতে পারে যে আপনি আপনার ওয়াইফকে ছেড়ে যান নাই, এটার জন্য আবার ধন্যবাদ বলতে হবে নাকি? আজকের আলোচনাটা ভিন্ন, কিন্তু বাঙালিকে একটু গালি না দিলে তো আমার পেটের ভাত হজম হয় না। হ্যাঁ, একটু প্লিজ একটু অ্যালাউ করেন, রাইট? এই ব্যাপারটা অনেকটা আমাদের বাঙালির মতো, রাইট? বাঙালিকে দেখি এরকম, তাদের চাওয়া হচ্ছে যে আপনি রাস্তা দিয়ে হাঁটতে গেছেন, আপনার মাথায় নির্মাণাধীন ভবন থেকে ইট ধসে পড়ে আপনার মাথায় পড়ে, আপনি তো মারা যান নাই, রাইট? কেন আপনি এখন হইতেছে তাহলে কৃতজ্ঞ বোধ করেন জনাব ডক্টর কুশলের মতো? কেন আমরা কৃতজ্ঞ নাই দেশ নিয়ে, রাইট? সো আমি যে ছেড়ে যাইনি আমার বুকে আমার স্ত্রী কিডনি না দেওয়া সত্ত্বেও, এই জন্য তার কৃতজ্ঞ হওয়া উচিত বিং এবং বাংলাদেশি, এবং এটাই হচ্ছে আমাদের জনাব কুশলদের হচ্ছে আর্গুমেন্ট। ওকে, সেড দ্যাট, যেখানে ভদ্রলোক একজন কমেন্ট করছেন যে জিনিসটা একটা দুঃখজনক ব্যাপার, এটা নিয়ে কাইন্ড অফ ইয়ার্কি করাটা কি ঠিক হচ্ছে কিনা স্টাফ। কিছু ইন্টারেস্টিং দিক আছে দেখি আলোচনাটা মূলত করতেছি, সেটা হচ্ছে একটু ধৈর্য ধরে শোনেন, একটু বড় হয়ে যাবে হয়তো আলোচনাটা। সেটা হচ্ছে যে ভদ্রলোককে আদৌ দোষ দেওয়া যায় কিনা, দোষারোপ করা যায় কিনা, একটু ফিলোসফিক্যাল মাম্বো হইতে যাচ্ছে। সেটা হচ্ছে যে এরকম একটা কিন্তু আলোচনা, এরকম একটা ডিবেট কিন্তু আছে যে অপরাধী যে অপরাধ করে সেই অপরাধের পেছনে তার দায় কতটুকু। আমি ডিপ ডাইভস উইথ ফখরুল চ্যানেলে ফ্রি উইল নিয়ে একটা লম্বা আলোচনা করছি, আপনারা যারা দেখছেন তো দেখছেন, যারা দেখেন নাই তারা তো মিস আউট করে ফেলতেছেন, রাইট? তো সেখানে ফ্রি উইল নিয়ে যে আমরা আলোচনা করছি, এবং সেটার যে একটা লম্বা ডিবেট আছে যে মানুষের আদৌ ফ্রি উইল আছে কিনা, নাকি মানুষের কোনো মানুষ কি করবে না করবে এগুলো সবকিছু অলরেডি প্রি ডিটারমাইন্ড, রাইট? না, প্রি ডিটারমাইন্ড বাই হু? আমরা যদি ধর্মে আলোচনা করি তাহলে গড দ্বারা প্রি ডিটারমাইন্ড, এবং এগেন সেগুলো আমি সেই চ্যানেলে ডিপ ডাইভ করছি, আমরা সেখানে ফিলোসফিক্যাল সাইন্টিফিক অ্যাঙ্গেল আলোচনা করছি। সো আপনি যদি ধর্মে বিশ্বাস করেন তাহলে গড দ্বারা প্রি ডিটারমাইন্ড, কিন্তু আমরা ধর্ম বাইরে রাখি, কারণ এক এক ধর্মের এক এক বিশ্বাস, এবং ধর্ম একটা বিশ্বাসমূলক বিষয়, এটা একটা সাবজেক্টিভ বিষয়, রাইট? সেটা সব কিছুর মধ্যে এগুলো ভরে দিলে আলোচনা করা সম্ভব হবে না। আমরা যে আলোচনা যদি এখান থেকে শর্ট করে নিয়ে এসে যদি আলোচনাটা শুরু করি, যে আপনার যদি পেট ব্যথা হয় মনে করেন এই মুহূর্তে, তাইলে আপনি এই মুহূর্তে তেলের খাবার অ্যাভয়েড করবেন, রাইট? সেই যে আপনার পেট ব্যথা, যেটার উপর হয়তো আপনার হাত ছিল না কোনো একটা কারণে, কোত্থেকে আপনার শরীরের কোনো বায়োকেমিক্যাল চেঞ্জের কারণে আজকে আপনার এই একটা কোনো একটা কন্ডিশনের কারণে আপনি খাবারটা অ্যাভয়েড করতেছেন। সেই যে খাবারটা অ্যাভয়েড করতেছেন, এই স্বাধীন সিদ্ধান্তটা আপনি কিন্তু আসলে নিচ্ছেন না, কারণ আপনার খাইতে ইচ্ছে করতেছে, কিন্তু আপনার অতীতে এমন কোনো কিছু ঘটনা ঘটছে যেটার উপর আপনার নিয়ন্ত্রণ নাই, সেগুলো ইনফ্লুয়েন্স করতেছে আপনার আজকের ডিসিশন নেওয়াকে। সো আমরা লাইফে যত ডিসিশন নেই, ডিটারমিনিজম, যে যত ডিসিশন এগুলো প্রি ডিটারমাইন্ড বাই প্রিভিয়াস ফ্যাক্টরস, আমাদের লাইফ অতীতে যা ঘটছে সেগুলো ইনফ্লুয়েন্স করে আমাদের ফিউচারের ডিসিশনগুলোকে। মনে করেন আপনি যে একটা ছেলে বস্তিতে জন্মাইছে, দেয়ার ইজ এ 90% চান্স সে বড় হয়ে বাবাখোর হবে, দেয়ার ইজ এ 90% চান্স সে নেশাখোর হবে, এবং আপনি একটা ভদ্রলোকের ঘরে জন্মাইছেন, দেয়ার ইজ এ 90% চান্স আপনি বাবাখোর হবেন না। তার মানে আপনি কোথায় জন্মাইতেছেন, আপনার পারিপার্শ্বিকতা ডিফাইন করে আপনি কিরকম আচরণ করবেন, আপনি কোনটা করবেন না করবেন, আপনি কি খুনি হবেন কিনা। এগেন একটা বস্তি ছেলে হয়তো তার জন্য খুন করাটা একটা খুব সহজ ব্যাপার, যেটা আপনার জন্য না। সো আমাদের সারাউন্ডিং যেগুলোর উপর আমাদের নিয়ন্ত্রণ নাই, আপনি কোন ফ্যামিলিতে জন্মাইছেন এটার উপর আপনার নিয়ন্ত্রণ নাই, এটা আল্লাহ আপনাকে যে ফ্যামিলিতে পাঠাইছে। যেই ছেলেটা বস্তিতে জন্মাইছে আল্লাহ থাকে। এখন তাইলে বস্তির একটা ছেলে যখন একটা অপরাধ করে, তাহলে কি তাকে আমরা জেলে ভরে রাখবো না? কারণ সে তো অপরাধ করছে, ইয়েস আমরা জেলে ভরে রাখবো। তো কিন্তু আমরা দেখতে পাচ্ছি অ্যাগেন যে সে যে অপরাধ করছে এটা তার সার্কামস্টেন্সেসের কারণে সে করতেছে, নেসেসারিলি সে প্রোন টু ক্রাইম অর কমিটিং ক্রাইম, ব্যাপারটা নেসেসারিলি এরকম হয়তো বা না। তাহলে কি মানুষের অপরাধ করবে না, অপরাধের শাস্তি দেওয়া যাবে না, এগুলো নিয়ে একটা বিশাল খেচাল আছে ফিলোসফিক্যাল। এই পয়েন্টটা আমি এখানে টাচ করতেছি কেন,
যে আমি এই পয়েন্টটা এই কারণে টাচ করতেছি না যে এই ভদ্রলোক যে ঘটনা ঘটাইতেছেন সকল কিছুই প্রিডিটারমাইন্ড, সকল কিছুই আমাদের কোনো ফ্রি উইল নাই, সেই মাম্বো জাম্বো আলাপ ঢুকাচ্ছি না, অন্য অ্যাঙ্গেল থেকে আসতেছি। সেটা হচ্ছে যে অর্গান ট্রান্সপ্ল্যান্ট করার পর মানুষের আচার আচরণ, পার্সোনালিটি বদলে যাওয়ার কিছু অ্যানেকডোটাল দাবি দেওয়া আছে আমাদের চারপাশে। এত কিছু যে বললাম, তাহলে এই ক্ষেত্রে এই ঘটনার কোনো লিঙ্ক আছে কিনা, কেন আমরা আলোচনা করলাম, সেটার কারণ হচ্ছে ভদ্রমহিলা কিন্তু ওনার ইন্টারভিউতে একটা জায়গায় একটা ইন্টারেস্টিং কথা বলেন। আমি ওকে আসলে ফেরেস্তার মতো জানতাম, ও কখনো মিথ্যে কথা বলে না, ও যেটাই বলে সেটাই আমি বিশ্বাস করতাম। তো এই যে ট্রান্সপ্লান্টের আগে ওর আমার সাথে এত ভালো ব্যবহার, আর ট্রান্সপ্লান্টের পরে এত খারাপ ব্যবহার, এই যে দুই রকম ব্যবহার। তো ব্যাপারটা ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে সেল মেমোরি বা সেলুলার মেমোরি বলে একটা জিনিস তো আমরা জানি, রাইট? যদি না জানেন, এখন তো আমরা আলোচনা করতে যাচ্ছি, এবং এগুলো আমি ডিপ ডাইস উইথ ফখরুল চ্যানেলে ফ্রম টাইম টু টাইম আলোচনা করছি, নানান আলোচনার মাঝখানে ঢুকাই দিছি। তো সেল মেমোরি জিনিসটা কীরকম? জিনিসটা অনেকটা এরকম করে আপনি ভাবতে পারেন যে আই ডোন্ট নো, যে মানে এটা খুবই একটা জিনিস, অবভিয়াস জিনিস। যেমন ধরেন কিবোর্ড, আমরা যখন কিবোর্ড ইউজ করি, রাইট? সো কিবোর্ড ইউজ করতে করতে আমরা কিন্তু মুখস্থ করে ফেলি যে কোন কিটা কোথায় আছে। কিন্তু আমি যদি এখন আপনাকে ধরেন জিজ্ঞেস করি যে আচ্ছা বলেন তো কিবোর্ডের কোন বাটনটা কোথায় আছে, আপনারা যারা কিবোর্ডে ভালো টাইপ করতে পারেন, আমি শিওর আপনি এখন চিন্তা করে মনে করতে পারবেন না। এটা হচ্ছে সেল মেমোরি। ইনফরমেশনটা আপনার হাতের মধ্যে আছে, আপনার হাত অটো ওই দিক চলে যায়। এরকম কিছু ব্যাপার আছে যে এই যখন অর্গান ট্রান্সপ্ল্যান্ট করা হয় কোনো মানুষকে, তখন সে তার অর্গানের মধ্যে তার যে সেলগুলো থাকে, সেই সেলগুলো কিছু মেমোরি ক্যারি করে নিয়ে যায়। সো ফলশ্রুতিতে যেটা হয়, যাকে অর্গান ট্রান্সপ্ল্যান্ট করা হয়েছে, সে যেহেতু যার কাছ থেকে অর্গানটা আসছে তার কিছু মেমোরি করে নিয়ে আসছে, ক্যারি করে নিয়ে আসছে, তখন সে ওই ট্রান্সপ্ল্যান্টটির মতো অনেক আচার আচরণ করতে শুরু করে। হঠাৎ করে চরিত্র বদলায় যায়, হঠাৎ করে ইচ্ছা, চাহিদা, ক্রেভিং, নানান ধরনের পরিবর্তন আসে। এই ব্যাপারে সম্ভবত বিবিসি না কোথাও একটা লম্বা ডকুমেন্টারি আছে, বা আমি জানি না, এটা খুঁজে পাইলাম না, ওটা আমি সার্চ দিয়ে, কিন্তু সার্চ দিয়ে যা কিছু জিনিস পাইছি সেখান থেকে কিছু জিনিস যারা জানেন না তাদের জন্য ইন্টারেস্টিং হবে, শুনেন। প্রায় 7-8 মিনিট বোধ হয় শোনাবো আমরা, একটু ধৈর্য ধরে শুনেন। I have a very interesting question actually that a lot of my fellow transplantees experience. After my transplant, there's a lot of things in my habits that changed. I was a hunter. I turned vegan. I used to. I started having lemons after my surgery cravings. I had a craving for a cigar, which I don't really like cigars. I didn't like cigars. A lot of things that in my personality changed. Now I'm wondering, does this have to do with the cellular memory that we've been reading about, or can it be the trauma, or can you shed some light on this? Yeah, absolutely, Joe. This is a very interesting topic, actually, and this has been a great topic of discussion and debate, especially in contemporary medicine and in different journals. So I am a neuroscientist, I'm a neurosurgeon, so I look at this from a neuroscientist perspective, and there are certain things that I don't quite understand, and reading up on it sort of opens up a lot of questions that arise today. So traditionally we thought about memory as being something that is primarily contained within the brain, and also there's another level of memory that's within your immune system, basically. You know, remembering certain diseases and pathogens, which is why vaccination works. You know, you expose your body to a certain disease in a small amount, and then your body becomes immune to it. So when the disease comes back to try to infect your body has a memory of that disease. Okay. But as far as pragmatic memory, or day-to-day memory, if you will, like remembering certain things or objects or a certain smell or a certain food, you know, traditionally we thought that this had its core or its center somewhere in the brain. We know that new memories are formed in a part of the brain called the hippocampus. So the hippocampus is, if I show you the brain here, it's at the base of the brain in what's called the temporal lobe. So this is the temporal lobe over here, and this is the hippocampus. And actually a lot of memory research has taken place at the Montreal Neurologic Institute with Dr. Penfield, or Dr. Wilder Penfield, who is a very famous neurosurgeon from Montreal. But so this is essentially where new memories form. As they get stored in your brain, they will get stored in different parts of your brain
and we don't have a very clear understanding on how they get stored or where they get stored once they are formed, basically. There are certain theories about that, things like what's called long-term potentiation and so forth, and I'm not going to go into a lot of details about these theories, but when it comes to transplant patients, more recently, over the 80s and 90s and today, we have noticed that a lot of these transplant recipients have developed memories or have thoughts that they never actually experienced previously in their lives. You know, we talk about people remembering certain places they were, or certain smells, or having cravings for things that they've never craved before. And for example, there was, I was reading about this not too long ago. There was a young girl that had received an organ from somebody who was murdered, and she actually was able to remember the shape and the face of the person who murdered the organ donor. Wow. Or another woman that had received a transplant and had never eaten chicken nuggets before, all of a sudden had craving for chicken nuggets, and they discovered chicken nuggets in the pockets of the organ donor. Oh. So there's a lot of these anecdotal stories and phenomena that are occurring everywhere in the world, and it is becoming more and more of an occurrence or an observation that it is no longer attributable to chance alone. There's a pretty high frequency of these events that are occurring. And if anything, it's underreported. And we heard from 2 organ recipients who believe that they have taken on specific traits of their organ donors. How is it possible? It's a theory the medical community continues to debate. It's hard to explain, but I feel their energy. I wasn't much of a chocolate person, but now I am. I love chocolate, and it's like, well, that's strange. ক্যাভিয়েটের যে আলোচনাটা করবো প্রমিস করছিলাম, সেটা হচ্ছে যে একটু যেরকম ভদ্রলোক বলছেন, আমি জানি না সেটা ভিডিওতে দেখাইছি ওখানে আছে কিনা, যে জিনিসটা ডিবেটেবল, যে সেল মেমোরি বা সেলুলার মেমোরি বলতে কিছু এরকম আছে কিনা, বা সেটা আদৌ ওই পর্যায়ে কিনা যে কেউ কোনো অর্গান ট্রান্সপ্ল্যান্ট করলে তারপর তার মেমোরি নিয়ে আসা, তার মতো পার্সোনালিটির পরিবর্তন হয়ে যাওয়া ইচ্ছা। সো অনেক ডাক্তাররা বলে, অনেক এক্সপার্টরা বলেন যে এগুলো হচ্ছে সত্যিকার না, এগুলো হচ্ছে আমাদের নিজস্ব বায়াস, আমাদের নিজস্ব আমরা এগুলো করি আর কি, আমরা এগুলো বানাই, মানুষজন তাদের মাথায় এগুলো তৈরি হয়েছে। নাও এটাকে আমি উড়িয়ে ফেলে দিতে পারতেছি না, আবার এতগুলা মানুষ দাবি করতেছে সেটাকে উড়িয়ে ফেলে দিতে পারতেছি না। আপনি বলতে পারেন এতগুলা মানুষ দাবি করার পর আপনি আবার কীভাবে কথা বলেন। এটা তো ইন্টারেস্টিং, বুঝতে হবে যে যারা সায়েন্স, যারা এক্সপার্ট, তারাও তো জানে যে এতগুলো মানুষ দাবি করতেছে, অ্যান্ড স্টিল যারা এগুলো নিয়ে রিসার্চ করে তারা যেহেতু এটাকে মিনিমাইজ করতেছে এই মানুষগুলোর দাবিকে, তার মানে তারা এমন কিছু জেনে এই দাবি করতেছে যেটা আবার আপনি জানেন না। এগুলো কিন্তু আমরা ডেলি ডিপ ডাইভস উইথ ফুকরুল চ্যানেলে আলোচনা করছি, রাইট? ওই যে বাবা বিজ্ঞানীরা কেন নাস্তিক হয়ে যায়, একটা পর্ব আলোচনা করছি সেখানে, রাইট? সো তারা এমন কিছু জেনে নাস্তিক হচ্ছে যেটা আবার আপনি জানেন না। ওকে, সো যারা এক্সপার্ট তারা যেহেতু জানার পরও মিনিমাইজ করে, এটার অ্যাগেন যেটার প্রতি আমার কাইন্ড অফ যে অসমর্থন আছে তা না, সেটার কারণ হচ্ছে যে আমরা অনেক কিছু আমি আমার জীবন অভিজ্ঞতা থেকে দেখছি, যেটা গত পর্বে আমরা আলোচনা করে দেখাইছি, যে আমরা কতভাবে গুজব করে ফেলি এবং পৃথিবীতে কত রকম কাকতাল আছে এবং সেগুলোকে আমরা কতভাবে ব্যাখ্যা করি বায়াসের কারণে এবং এর কারণে। তো তাতে করে আমি জানি যে আমরা এরকম অনেক কিছু, আমরা জিন দেখি, ভূত দেখি, এই করি সেই করি, কিন্তু আপনি এখন ক্যামেরা বাসার কোনা ক্যামেরা ফিট করে দিলে তখন আর জিন আসে না, রাইট? সো আমাদের অনেক বিশ্বাস সিস্টেম, বিলিফ সিস্টেম আমাদের এত পাকাপোক্ত যে এগুলা জাস্ট আমাদের বিলিফ, কিন্তু এগুলো প্রমাণ অপ্রমাণ করা সম্ভব হয়ে ওঠে না। যেই কারণে এটা কিন্তু অনেকটা মেডিকেল জুরিসডিকশনের বাইরে চলে গেছে বা যায়। কোন সেন্সে? যে যারা দাবি করতেছে তাদের এটাকে আপনি কোনোভাবে প্রমাণ বা অপ্রমাণ করতে পারবেন না, যে সে যে দাবি করতেছে তার এখন ক্রেভিং হইতেছে চকলেট খাওয়ার। আপনি এটা কীভাবে অপ্রমাণ বা প্রমাণ করবেন তার আসলে ক্রেভিং হচ্ছে কিনা? এটা তার দাবি আমাদের বিশ্বাস করতে হবে না। ওখানে অ্যাসুম যে সে মিথ্যা বলতেছে না, হাউএভার আমাদেরকে অ্যাসুম করে নিতে হচ্ছে। সো এই ধরনের বিষয় সায়েন্সের রেলমের বাইরে, যেগুলো এখানে আমরা ডিপ ডাইভস উইথ ফুকরুল চ্যানেলে বিভিন্ন পর্বে আলোচনা করছি, যে ফলসিফিকেশন, কোনো একটা দাবিকে মিথ্যা প্রমাণ অপ্রমাণ করার ক্যাপাসিটি না থাকলে এটা সায়েন্সের রেলমের বাইরে। তো কেউ যখন দাবি করে তার পার্সোনালিটি চেঞ্জ হয়ে গেছে, ওয়ান মোর টাইম, এগুলো হচ্ছে আপনি 10 জন যখন একটা দাবি করবে, এটা কিন্তু কোনো সায়েন্টিফিক হার্ড ফ্যাক্ট না, এটা আপনি প্রমাণ অপ্রমাণ করতে পারবেন না। এটা আপনি সার্ভে বলতে পারেন, হাইস্ট একটা সার্ভে রেজাল্ট। আমি 500 জনের সাথে কথা বলছি, 400 জন এই কথা বলছে, রাইট? এগেন এটা তো ওই জায়গা থেকে এটা কোনো
এগেন ঠিক স্ট্রিক্টলি সাইন্টিফিক রেলমের মধ্যে পড়ে না, যে কারণে যেসব সিরিয়াস সায়েন্টিস্ট এগুলোকে সিরিয়াসনেস দিতে চায় না। ওয়ান মোর টাইম মেবি আই এম অ্যাসুমিং এটার বিকজ এগেন এটা অপ্রমাণ করা সায়েন্সের রেলমের বাইরে। না এত কিছু যে বললাম, তাহলে এই ক্ষেত্রে এই ঘটনার কোনো লিঙ্ক আছে কিনা, কেন আমরা আলোচনা করলাম, সেটার কারণ হচ্ছে এখন উনি কিন্তু ক্লিয়ারলি বললেন, এখন এটা ওনার অভিজ্ঞতা মধ্যেও বায়াস থাকতে পারে, এটা এখন উনি ভুল বুঝে থাকতে পারেন, বা উনি ওনার ব্যাখ্যা 100% অ্যাকুরেট না হইতে পারে। মানুষ সাধারণত কথা বলার সময় খুব অ্যাকুরেটলি কথা বলার ব্যাপারে ফেমাস না, কিন্তু উনি জাস্ট কথার প্রসঙ্গ উনি বলে গেলেন যে উনি দেখছেন ওনার অভিজ্ঞতায় যে ওনার হাজব্যান্ডের আচার আচরণ ট্রান্সপ্লান্টের আগে এবং পরে পুরোপুরি আলাদা। আগে কখনো গায়ে হাত তুলতেন না, কখনো এরকম ব্যবহার করতেন না, পরকীয়া তো করতেন না, কিন্তু এগুলো এখন নতুন করে শুরু হয়েছে। আমিও তো আসলে ফেরেশতার মতো জানতাম, ও কখনো মিথ্যে কথা বলে না, ও যেটাই বলে সেটাই আমি বিশ্বাস করতাম। তো এই যে ট্রান্সপ্লান্টের আগে ওর আমার সাথে এত ভালো ব্যবহার, আর ট্রান্সপ্লান্টের পরে এত খারাপ ব্যবহার, এই যে দুই রকম ব্যবহার। না আমি যখন আমার ওয়াইফকে এই জিনিসটা বলতেছিলাম যে এটা ট্রান্সপ্লান্টের সাথে কোনো সম্পর্ক আছে কিনা, সেল মেমোরি নিয়ে কিছু থিওরি আছে, মানুষ এরকম কিছু দাবি করে, তখন আমার ওয়াইফ বলছে ও মাথায় লেগে ভদ্রমহিলার পরকীয়ার সমস্যা আছে, কারণ ভদ্রলোকের তো পরকীয়ার সমস্যা ছিল না। আমি বললাম যে সেটা তো এরকমই ইমপ্লাই করে, তার মানে ভদ্রমহিলার পরকীয়ার সমস্যা আছে, যেটা ভদ্রলোকের মধ্যে ট্রান্সফার্ড হয়েছে। আসলে কাউকে দায়ী করতে হলে এখন ভদ্রমহিলাকে দায়ী করতে। হাউএভার বিষয়টা এত স্ট্রেট ফরওয়ার্ড না। যদি এরকম কিছু হয়ে থাকে, এগেন্স সেলুলার মেমোরি ক্যারি করার যদি ইজ এ থিং হয়ে থাকে, এবং আমরা যখন পড়ছিলাম বায়োলজিতে যে প্রকট বৈশিষ্ট্য প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, যে আপনার বৈশিষ্ট্য প্রকট হইতে পারে আপনার লাইক এক জেনারেশন আগে থেকে, বা আপনার বাবার সকল প্রকট বৈশিষ্ট্য নিয়ে আপনি আসবেন এমন কোনো গ্যারান্টি নাই, রাইট? এমন হতে পারে আপনার পর দাদার কোনো বৈশিষ্ট্য আপনার মধ্যে প্রকট হয়েছে, যেগুলো সাপ্রেস ছিল আপনার দাদার ক্ষেত্রে, আপনার বাবার ক্ষেত্রে। সো অনেক জেনারেশন পর অনেক কিছু প্রকট হয়ে উঠতে পারে। মেবি ভদ্রমহিলার ওই মেমোরিতে, সেলুলার মেমোরি হোক আর নিউরনের মেমোরি যেখানেই হোক, সেখানে হয়তো ভদ্রমহিলার হয়তো প্রতারণা করার ট্রিট নাই, হয়তো বা ভদ্রমহিলার বংশে কেউ কোথাও আছে যেটা হয়তো ক্যারি করে ভদ্রলোকের মধ্যে আসছে, বলতেছি আর কি। কিন্তু কথা হচ্ছে যে এই যে জিনিসগুলো, যে কমপ্লেক্স কিছু অভিজ্ঞতার ভিত্তিতে মানুষ কিছু ক্লেম করে এবং কিছু অ্যানেকডোটাল অ্যাকাউন্ট, এবং সেগুলার আমি জানি না সেগুলো যদি সত্য হয়ে থাকে আদৌ, তাহলে সেগুলো কি এখানে প্রযোজ্য কিনা, যেহেতু মহিলা বলতেছেন ভদ্রলোক ট্রান্সপ্লান্টের পর ভিন্ন আচরণ করতেছেন, রাইট? সো আমি জানি না, আমি কোনো কনক্লুশন টানতেছি না, এরকম কিছু হওয়ার লাইকলিহুড ইজ রিয়েলি লেস, রাইট? এখন আমাদের হইতেছে যত রকম আদি ভৌতিক, যত রকম এক্সট্রা অর্ডিনারি অ্যাঙ্গেল আমরা ঢুকাইতে পারি কোনো ঘটনায়, তত বেশি মজা লাগে, তত সেটা আমাদেরকে অ্যাকসেপ্ট করতে ইচ্ছা করে। হ্যাঁ, তো এই জন্য আমি আপনাদেরকে একটা এক্সট্রা অর্ডিনারি অ্যাঙ্গেল ঢুকাই দেওয়ার পর আবার বিনয়ের সাথে অনুরোধ করতেছি, প্লিজ দৌড় দিয়ে না কনস্পিরেসি নিয়ে, রাইট? এটা জাস্ট একটা অ্যাঙ্গেল আমরা আলোচনা করলাম, যেটা একটা ইন্টারেস্টিং অ্যাঙ্গেল, যেটা সাপোর্টেড বাই প্রিভিয়াস ক্লেমস। কিন্তু ওই যে কার্ল সেগান বলছিলেন এক্সট্রা অর্ডিনারি ক্লেমস রিকোয়ার এক্সট্রা অর্ডিনারি এভিডেন্স, রাইট? সো এটা একটা এক্সট্রা অর্ডিনারি ক্লেম, কিন্তু সেটাকে সাপোর্ট করার মতো কোনো এক্সট্রা অর্ডিনারি এভিডেন্স কি আমাদের কাছে আছে? প্রবাবলি নট।